আসসালামু আলাইকুম। আজকে রসায়ন ক্লাসে সবাইকে স্বাগত। আজকে পরিবেশ রসায়ন লেকচার হচ্ছে 2 নম্বর লেকচার। আজকে আমরা সৃজনশীল প্রশ্নসমূহের সমাধান, গত ক্লাসে সৃজনশীল বোর্ড প্রশ্ন করা হয়েছিল, আজকে সেরকম কিছু করা হবে। আমরা আজকে পরিবেশ রসায়নের হচ্ছে সৃজনশীল প্রশ্নে যে আমাদের পরীক্ষা, যে প্রিটেস্ট পরীক্ষা হবে, এই পরীক্ষার যে সৃজনশীল প্রশ্নসমূহ আছে এদের সমাধান নিয়ে আলোচনা করব। আজকে আমরা বোর্ড প্রশ্ন নিয়ে আলোচনা করব। বোর্ড প্রশ্ন সমাধান। আজকে আমরা দিনাজপুর বোর্ডের প্রশ্নসমূহ নিয়ে আলোচনা করব। তো দেখা যাক আজকে আজকের আলোচ্য বিষয় হচ্ছে দিনাজপুর বোর্ড 19। এই বোর্ডের আমরা হচ্ছে সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করব। যেমন এখানে আমাদের পরীক্ষার প্রস্তুতির জন্য বা যে কোনো প্রকার পরীক্ষার জন্য আমাদের সৃজনশীলগুলো বেশি বেশি প্র্যাকটিস করা লাগবে। সেই অনুপাতে আজকে হচ্ছে প্র্যাকটিস ক্লাস। এটা হচ্ছে সৃজনশীল প্রশ্ন করা হচ্ছে। যেমন এখানে পাত্র দেওয়া আছে 3টা, 1 2 3। এখানে x গ্যাস, y গ্যাস এবং xy দুটার একটা কি আছে, মিশ্রণ দেওয়া আছে। আমাদের কি করতে হবে, x গ্যাস, y গ্যাস এবং xy গ্যাস এই মিশ্রণ সমূহের মধ্যে কি আলোচনা করতে হবে, উদ্দীপকের 3 নং পাত্রের মোট চাপ নির্ণয় করো। এখানে যে হচ্ছে 3 নং পাত্র দেওয়া আছে, এখানে মোট চাপ, কার চাপ বের করতে হবে, x এবং y দুইটা গ্যাসকে যখন একটা পাত্রে দেওয়া হবে, এই পাত্রে কিরূপ চাপ অনুভব করে, মোট চাপ অনুভব। এখানে আগে 2 একটা চাপ দেওয়া আছে, 35 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দেওয়া আছে। তা আমাদের বাইর করতে হবে 3 নং পাত্রের মোট চাপ নির্ণয় করো। 3 নং পাত্রের চাপ নির্ণয় করতে গেলে আমাদের 1 নং এবং 2 নং পাত্রের চাপ দেখতে হবে। যেমন 1 নং পাত্রে এখানে চাপ দেওয়া আছে 50 কিলো প্যাসকেল, এখানে চাপ দেওয়া আছে 50 কিলো প্যাসকেল। এই প্যাসকেলটাকে আমাদের অ্যাটমসফিয়ারে করতে হলে 3 2 5 100.101.325 দিয়ে ভাগ করে কি অ্যাটমসফিয়ারে কনভার্ট করলাম। এখানে তাপমাত্রা দেওয়া আছে, এটারও তাপমাত্রা 27 ডিগ্রি সেলসিয়াস, এটা হচ্ছে 27, আর এটা হচ্ছে ডেসিমোলার। এটা হচ্ছে এই গ্যাসের আয়তন, এটা হচ্ছে এই গ্যাসের। তাহলে দুই গ্যাসের আয়তন থেকে আমাদের কি করতে হবে, বের করতে হবে। তাহলে উদ্দীপকের 3 নং পাত্রের মোট চাপ নির্ণয় করতে হলে তো আমরা এখানে যাই যে হচ্ছে 1 নং গ্যাস, যে x পাত্রে এখানে চাপ দেওয়া ছিল 50 কিলো প্যাসকেল, এটাকে এত দ্বারা ভাগ করলে কি অ্যাটমসফিয়ার পাওয়া যাবে। 2 নং গ্যাস, এটা হচ্ছে x, এটা হচ্ছে y, এটা হচ্ছে 200 কিলো প্যাসকেল, এটাকে একই ভাগ করলে এই মানটা পাওয়া যাবে। 1 নং গ্যাসের আয়তন ছিল 10 ডেসিমোলার এবং 2 নং গ্যাসের 1 ডেসিমোলার। এখানে হচ্ছে মিশ্রণের মোট চাপ, মোট আয়তন যেটা এখানে 10 আর হচ্ছে 1, মোট হচ্ছে 11 ডেসিমোলার। এখন আমাদেরকে বের করতে হবে যে চাপ বের করতে। আমরা জানি PV equal to P1 V1 plus P2 V2। এখান থেকে আমরা কি বের করব, চাপ বের করব। P equal to হবে P1 V1 plus P2 V2। এইটা, এই যে অংশটা পেয়েছি, এটা পেয়েছি ডাল্টনের আংশিক চাপ। ডাল্টনের বলছে মিশ্রণের মোট চাপটা হবে দুই অংশের অংশগুলোর আংশিক চাপের সমষ্টির সমান। অল্প অল্প যতটুকু চাপ প্রয়োগ করে মোট চাপের পরিমাণটা হবে P, এখানে হচ্ছে V। তাহলে এখানে P এর মান কত দেওয়া আছে, P এর মান হচ্ছে 0.49, V হচ্ছে 10, এটা 1.97 ইনটু V2 হচ্ছে 1। মিশ্রণের মোট আয়তন দেওয়া আছে কত, 11। এখান থেকে আমরা কি পাবো, এখান থেকে যে মানটা পাবো এটা হচ্ছে কত, 0.625 এত অ্যাটমসফিয়ার। এটা পাইলাম x এবং y, x এবং y এখানে যদি দেওয়া আছে x এবং y, এই দুইটা মিশ্রণকে যদি এক জায়গায় করি, দুইটা মিশ্রণকে এক জায়গায় করা হলে এই মিশ্রণের মোট চাপ হবে। এখন এখানে বলছে যে এই মিশ্রণে আবার তাপমাত্রা দেওয়া আছে 30 ডিগ্রি সেলসিয়াস, 35 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এবং 2 ডেসিমোলার হচ্ছে আয়তন। এখন এখানকার আয়তন আর ওইখানকার আয়তন, দুই আয়তনের মধ্যে এটা হচ্ছে xy, যখন এক জায়গায় থাকবে তখন, এখন এই xy কে আমরা কি এই পাত্রে যখন নিয়ে আসবো, কথা হচ্ছে x এবং y গ্যাস মিশ্রণ যখন এক জায়গায় থাকবে তখন এই যে চাপটা বের করলাম, এটা হচ্ছে মোট চাপ। এখন xy মিশ্রণটাকে যখন 3 নং পাত্রের মধ্যে দেওয়া হবে, তখন এখানে আয়তন, তাপমাত্রা আছে 35 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, আয়তন দেওয়া আছে কত, 2 ডেসিমোলার। এখন কথা হচ্ছে এই দুইটা চাপ ছিল, দুইটা চাপের তাপমাত্রা ছিল কত, 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। এখন ওখানে গিয়ে তাপমাত্রা কত হয়ে যাবে, 35 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। তাহলে আমার মিশ্রণের মোট চাপ কত হবে, তো এখানে আমরা যদি মিশ্রণের
এর আগে কি বের করলাম আমরা, যে হচ্ছে মিশ্রণের মোট চাপ, এখানে P যে মানটা বের করছি, P কত বের হইছে 0.625 এত অ্যাটমোস্ফিয়ার, এটা হচ্ছে কত x প্লাস y মিশ্রণের। এখন x এবং y কে আমরা 3 নং পাত্রে যখন ঢালে দেব, এই মিশ্রণটাকে যখন 3 নং যে পাত্রটা ছিল এই পাত্রের মধ্যে যখন x y মিশ্রণটা চলে আসবে, তখন এই মিশ্রণের তাপমাত্রা কত ছিল 35 ডিগ্রি সেলসিয়াস এবং এখানে আয়তন ছিল 0.2 ডেসি মোলার। তাহলে এখানে আছে আয়তন কত, এখন আমরা আবার জানি, আবার P1 P2 আর হচ্ছে T1 বা হচ্ছে T2, তাহলে আমরা P2 এর মান বের, P2 কত হবে P1 T2 আর বাই হচ্ছে T1। এখানে T1 বলতে এখানে P1 হচ্ছে পূর্বের চাপ কত 0.625 এত অ্যাটমোস্ফিয়ার। T1 হচ্ছে মান কত, T1 হচ্ছে পূর্বে যে তাপমাত্রাটা ছিল দুইটা x এবং y দুই মিশ্রণের তাপমাত্রা ছিল কত 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, তাহলে এটা কত হবে 300 কেলভিন। তাহলে হচ্ছে T2 এর মান কত, এই মিশ্রণের যে তাপমাত্রাটা দেওয়া আছে 3 নং পাত্রে যে তাপমাত্রা দেওয়া আছে 3 নং পাত্রে কত 35 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, তাহলে 35 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা 35 ডিগ্রি সেলসিয়াস কেলভিন স্কেলে কত হবে 305 কেলভিন। তাহলে P2 what, দেখো কত হচ্ছে দুইবার করা হয়েছে, প্রথমে যে অংশটা করা হলো x y মিশ্রণের মোট চাপ, এই মোট চাপটাকে যখন অন্য একটা পাত্রের মধ্যে রাখা হবে তখন ওই মিশ্রণে যে পরিমাণ চাপ অনুভব করবে। তাহলে P1 এর মান কত 0.625 ইনটু হচ্ছে T2 এর মান হচ্ছে কত 305 ভাগ হচ্ছে কত 300, এই মানটা দ্বারা হচ্ছে ভাগ করলে যে মানটা পাওয়া যাবে 0.635 এত কি পাওয়া যাবে অ্যাটমোস্ফিয়ার। মূলত x এবং y কে যখন আমরা একটা পাত্রে 3 নং পাত্রের মধ্যে স্থাপিত করব তখন ওই মিশ্রণের চাপটা হবে 0.635 এত অ্যাটমোস্ফিয়ার। আশা করি বোঝা গেছে। কথাটা হচ্ছে এইরকম যে হচ্ছে এই অঙ্কে উদ্দীপকে যেটা দেওয়া আছে গয়ে বলা হচ্ছে 3 নং পাত্রের মোট চাপ নির্ণয় করো। 3 নং পাত্রে কি কি দেওয়া আছে x এবং y দুইটা গ্যাস, আগে x এবং y গ্যাসের মিশ্রণ মোট চাপটা বের করলাম, x এবং y কে এক জায়গায় করলে যে চাপটা হবে এতটুকু চাপ বাইরে বের করে, এখন এই চাপটাকে আবার কি করতে হবে এই পাত্রের মধ্যে স্থাপন করে, এই পাত্রে এখানে কি দেওয়া আছে তাপমাত্রা দেওয়া আছে, আবার হচ্ছে আয়তন দেওয়া আছে। তাহলে আগে যতটুকু আয়তন ছিল এখন আয়তন বাড়বে, আগের তাপমাত্রা এখন পরে আগের তাপমাত্রায় চাপ কতটুকু অনুভব করে, পরের তাপমাত্রায় কতটুকু চাপ অনুভব করে, এই দুই চাপ থেকে আমরা কি পাবো এই হচ্ছে মিশ্রণের মোট চাপটা বের করতে পারবো। আশা করি বুঝতে পারছো। আসলে কথা হচ্ছে আমাদের সৃজনশীল যে সিকিউ গুলো আসে এগুলো একটু হচ্ছে ক্রিটিক্যাল আসে, যে আমরা মিশ্রণের মোট চাপ যখন বলছি অনেকে কি করবে x y যোগ করে দিবে, যোগ করার ফলে যে চাপটা আসলে এটা, কিন্তু না, x এবং y যোগ করার পর এটা দুইজনের চাপ, কিন্তু এটাকে যখন 3 নং একটা পাত্রে স্থাপন করো অন্য একটা পাত্রে তখন ওইখানে হচ্ছে কতটুকু চাপ অনুভব করবে। আশা করি বুঝতে। এবার হচ্ছে x গ্যাস এবং y গ্যাসের মধ্যে কোনটি সহজে তরল করা যাবে, মানে x এবং y, x একটা গ্যাস আছে y একটা গ্যাস আছে, কোনটিকে সহজে তরলে, আসলে তরলে পরিণত করতে আগে বলি যে হচ্ছে তরলে পরিণত করতে আমাদের আণবিক ভর জানতে হবে, আকর্ষণ শক্তি সম্পর্কে জানতে হবে, জুল থমসন প্রভাব প্রয়োগ করে এটাকে তরল করা যাবে কিনা এই বিষয়গুলো হচ্ছে কি করতে হবে জানতে হবে। যদি সহজে জানা যায় তাহলে সিম্পল, আর যদি একটু কঠিন তাহলে আমাদের প্রথমে ধারণা করতে হবে, ধরে নিতে হবে x গ্যাস এবং y গ্যাসটা কি বের করতে হবে আণবিক ভর, যে সকল গ্যাসের আণবিক ভরটা বেশি হবে ওই সকল গ্যাসকে কি সহজে তরলীভূত করা সম্ভব, আর যাদের আণবিকটা কম এদেরকে মানে হচ্ছে তরলীকরণ করতে একটু কঠিন সময় লাগে। তাহলে আমরা দেখি যে হচ্ছে এখানে x গ্যাস এবং হচ্ছে y গ্যাস এই দুই গ্যাসের ক্ষেত্রে আমরা যদি দেখি যে হচ্ছে এখন হচ্ছে x, এখানে যে বলা আছে যে কোনটি আগে করবে x এবং y, তাহলে x গ্যাসের কি দেওয়া আছে আয়তন দেওয়া আছে, তাপমাত্রা দেওয়া আছে, চাপ দেওয়া আছে, আর দ্রবীভূত পদার্থের ভরটা দেওয়া আছে। তাহলে আমরা x গ্যাসটাকে কি করব, এখানে হচ্ছে যে এটা চাপটা, এই চাপটাকে ভাগ করে নিলাম, তারপর হচ্ছে আয়তন, তাপমাত্রা, মোলার, এখানে যেহেতু গ্রামে দেওয়া আছে এটা আয়তনটাকে লিটারে প্রকাশ, এই মানটাকে যখন আমরা বসাবো x গ্যাসের ক্ষেত্রে w এর মান কত, সরি 8.8, আর এর মান 0.0821, তাপমাত্রা হচ্ছে কত 300, সরি
এখানে আমরা আণবিক ভর বের করব। তা আণবিক ভর বের করতে WRT বাই হচ্ছে কত P V। তাই আমরা হচ্ছে প্যান্টে চেঞ্জ করি। এখানে হচ্ছে W এর মান কত হবে 8.8, R এর মান 0.0821, তাপমাত্রা হচ্ছে 300, চাপ হচ্ছে কত 0.49, V হচ্ছে কত 10। এটাকে যখন ক্যালকুলেশন করা হবে, এটাকে ক্যালকুলেশন করার পর যে মানটা আমরা হচ্ছে পাবো এটা হচ্ছে 40 গ্রাম পার মোল। তাহলে যে মানটা পেয়েছি তাহলে A গ্যাসের আণবিক ভর বা X গ্যাস, এটা হচ্ছে কি X গ্যাসের আণবিক ভর হচ্ছে 40 গ্রাম, অর্থাৎ X গ্যাসটা হচ্ছে কি কার্বন ডাই অক্সাইড। X গ্যাসটা হচ্ছে কি কার্বন ডাই অক্সাইড। যে গ্যাসটা পেয়েছি আমরা X, তাহলে কি করতে হবে, এই যে ডাটাগুলো দেওয়া ছিল 1 নং পাত্রে, এখান থেকে আমরা কি করছি X গ্যাসের আণবিক ভর বের করছি। তাহলে X গ্যাসের আণবিক ভর হচ্ছে 40 গ্রাম, সেই 40 গ্রামটা হচ্ছে কার্বন ডাই অক্সাইড। অনুরূপভাবে আমরা যদি অন্য কিছু পরেরটা দেখি যে হচ্ছে এবং হচ্ছে Y পাত্রে কি আছে, Y গ্যাসের ক্ষেত্রে আমরা ধরি Y গ্যাসের যেটা দেওয়া ছিল, চাপ দেওয়া ছিল এতটুকু, আয়তন, তাপমাত্রা সবকিছু দেওয়া আছে। Y গ্যাসের অনুরূপভাবে কি করব, আণবিক ভর বের করব। আণবিক ভর M = WRT বাই হচ্ছে P V। W এর মান কত, দ্রবীভূত পদার্থের ভর 2.4, আর এর মানটা মুখস্থ 0.821, তাপমাত্রা হচ্ছে 300, P এর মানটা হচ্ছে 1.97, V এর মানটা হচ্ছে 1। এটাকে যদি আমরা ভাগ করি তাহলে এখানে বলবো 30 গ্রাম পার মোল। এইখানে যে হচ্ছে Y, তাহলে একটা পেয়েছি X, একটা হচ্ছে Y। X এর আণবিক ভর হচ্ছে কত, X এর আণবিক ভর হচ্ছে 40 গ্রাম, Y এর আণবিক ভর হচ্ছে 30 মোলটা হচ্ছে ইথেন C2H6। কারণ কার্বন হচ্ছে 12 দুগুণ 24 আর হাইড্রোজেন 1 6, 24 6 হচ্ছে 30। এখন প্রশ্ন হচ্ছে যে আমাদের একটা হচ্ছে X, একটা হচ্ছে Y, যেটা আমরা পেয়েছি যে X এবং Y। X এর ক্ষেত্রে X 40 গ্রাম আর Y হচ্ছে 30 গ্রাম। তাহলে বলা যাবে X এবং Y, বলছে যে X উদ্দীপকে এখানে বলা আছে ঘ নাম্বারে যে X এবং Y এর মধ্যে কোনটি সহজে তরল করা যাবে। তাহলে X গ্যাসের আণবিক ভর হচ্ছে 40 গ্রাম, Y গ্যাসের আণবিক ভর হচ্ছে 30 গ্রাম। তাহলে X একটা হচ্ছে কার্বন ডাই অক্সাইড, একটা হচ্ছে ইথেন। এটা হচ্ছে কার্বন ডাই অক্সাইড, এটা হচ্ছে কার্বন ডাই অক্সাইড, আর এটা হচ্ছে ইথেন। তাহলে হচ্ছে কার্বন ডাই অক্সাইড এবং আণবিক ভর, যেহেতু কার্বন ডাই অক্সাইডের আণবিক ভরটা ইথেনের চেয়ে বেশি, ইথেনের আণবিক ভরটা কম, কার্বন ডাই অক্সাইডের আণবিক ভরটা বেশি। তাহলে কার্বন ডাই অক্সাইডটা হচ্ছে ভারী আর ইথেনটা হচ্ছে হালকা। কার্বন ডাই অক্সাইডের ক্রান্তিক তাপমাত্রা হচ্ছে 31 ডিগ্রি সেলসিয়াসের উপরে, কিন্তু এখানে কার্বন ডাই অক্সাইড তাপমাত্রা কত হচ্ছে 27 ডিগ্রি সেলসিয়াস। এখানে এই উদ্দীপকে আমাদের কার্বন ডাই এক্স গ্যাসটার ক্ষেত্রে যে তাপমাত্রা দেওয়া আছে তাপমাত্রা 27 ডিগ্রি সেলসিয়াস, কিন্তু কার্বন ডাই অক্সাইডের ক্রান্তিক তাপমাত্রা হচ্ছে 31 ডিগ্রি সেলসিয়াস এর হচ্ছে উপরে। তাহলে অর্থাৎ কার্বন ডাই অক্সাইডকে যদি কার্বন ডাই অক্সাইডকে যদি ক্রান্তিক তাপমাত্রার একটু নিচে নামা হয়, এটাকে তরলে পরিণত করা যাবে। কিন্তু ইথেন একটি হালকা বলে এটাকে হচ্ছে তরলে পরিণত করা যাবে। এই জন্য এটা উচ্চ চাপে নিম্ন স্থানের সিলিন্ডার হতে ইথেনটাকে প্রয়োগ করতে হলে আমাদের জুল থমসন প্রভাবটা কি প্রয়োগ করতে হবে। জুল থমসন প্রভাব ছাড়া এটাকে সহজে তরলীকরণ করা যাবে না। এই জন্য হচ্ছে যেহেতু কার্বন ডাই অক্সাইড আণবিক বলের মানটা বেশি, তাহলে এটাকে সহজে কি করে আন্তঃআণবিক আকর্ষণ বলের মানটা বেশি, এবং এর হচ্ছে কি এটা হচ্ছে সহজে তরলীকরণ করা যাবে। তাহলে এই প্রশ্ন অনুযায়ী তাহলে হচ্ছে আমাদের কার্বন ডাই অক্সাইড যদি ক্রান্তিক তাপমাত্রা নিচে আনে, এটাকে হচ্ছে তরলে একটু নিচে নিয়ে আসে তরলে প্রভাবিত করা যাবে। কিন্তু ইথেনটা একটু হালকা হওয়ার কারণে এটাকে হচ্ছে তরলীকরণ করা সম্ভব নয়। এটাকে হচ্ছে জুল থমসন প্রভাব প্রয়োগ করে তরলীকরণ করতে হবে। আর কার্বন ডাই অক্সাইডকে সাধারণ পদ্ধতিতে আমরা কি তরলীকরণ করতে হবে। তাহলে এখানে সহজ কথা হলো যে আণবিক ভরটা বেশি হওয়ার কারণে এটাকে সহজে তরলীকরণ করা যায়, আর এটা যে আণবিক ভরটা কম হওয়ার কারণে এটাকে হচ্ছে তরলীকরণ করা যাচ্ছে না। আণবিক ভর কম এবং এটা হচ্ছে কার্বন ডাই অক্সাইডটা একটু ভারী আর ইথেনটা হচ্ছে হালকা। তাহলে আমাদের এখানে বলা আছে যে হচ্ছে উদ্দীপকের 3 নং পাত্রের মোট চাপ এবং ঘয়ে বলতে x এবং y এর মধ্যে কোনটিকে সহজে তরলীকরণ করা যায়। মোট চাপটা বের করতে হলে দুই মিশ্রণের আমাদের এরকম যত সৃজনশীল আছে কলেজগুলোতে x এবং y এর মিশ্রণের মোট চাপ বের করতে, যদি 3 নং কোনো পাত্র দেওয়া না থাকে, যেমন যদি বলে x এবং y এই দুইটাকে হচ্ছে শুধু মোট চাপ বের করো,
তাহলে হচ্ছে এখান থেকে শেষ। কিন্তু যদি x এবং y এর মিশ্রণকে অন্য একটা পাত্রে স্থানান্তর করা হয় তাহলে নিচের অংশটুকু করতে হবে, কারণ এই পাত্রে যখন স্থানান্তর করব তখন এই পাত্রে তাপমাত্রা আলাদা একটা দেওয়া আছে আর এই তাপমাত্রা আলাদা হচ্ছে। এটা হচ্ছে 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, এটা হচ্ছে 35 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। এইভাবে হচ্ছে আমাদের কি মোট চাপটা বের করতে মানে হচ্ছে এই দুইটার আগে বের করতে হবে, তার এটার সাথে কম্পেয়ার করে আরেক সূত্র দিয়ে নিচের দিকে প্রয়োগ করতে হবে। তার যে চাপটা পাওয়া যায় এটা হচ্ছে মিশ্রণের মোট চাপ। x এবং y এর ক্ষেত্রে আমরা যে সমীকরণগুলো করলাম এই সমীকরণগুলো খুব সুন্দরভাবে অনুশীলন করবা। এই এরকম যত প্রশ্ন আছে এই কোয়ালিটির যত প্রশ্ন আছে সব এইভাবেই প্র্যাকটিস করবা, আশা করি সব ঠিক হয়ে যাবে। এরপরে হচ্ছে তাহলে আজকে যে সৃজনশীলটা বা সিকিউটা শিখলাম, এই অনুরূপ যতগুলো কোশ্চেন আছে তোমরা সবগুলো শিখে নেবা এবং কারো কোনো কিছু সমস্যা হলে কলেজে আসে আমি সলভ করে দিব। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে ধন্যবাদ।